হ্যাঁ, লাইট করে যায়। বোর্ড দেখা যাচ্ছে না ক্লিয়ার ভাবে? আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ, আজকে আবার আমরা তোমাদেরকে সাথে নিয়ে ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে চলে আসলাম। গত ক্লাসে আমরা যেটুকু পড়াইছিলাম আইনিক যৌগ, শেষের দিকে একটা ডায়াগ্রাম শেষ হওয়ার আগে হয়তো ক্লোজ হয়ে গেছিল, 40 মিনিট ওভার হয়ে গেছে। হুম, আচ্ছা, যাই হোক, আমরা আজকে সমযোজী বন্ধন পড়াবো। সমযোজী বন্ধন কি? ইলেকট্রন শেয়ারিং শেয়ারিং এর মাধ্যমে দুই বা ততোধিক পরমাণু যদি রাসায়নিক বন্ধন গঠন করে তখন তাকে সমযোজী বন্ধন বলে। এখানে মূল কথাটা হচ্ছে কি, সমযোগের মূল বিষয়টা হচ্ছে কি, ইলেকট্রন শেয়ারিং। ইলেকট্রন শেয়ার, ইলেকট্রন শেয়ার করবে মানে ভাগাভাগি করবে। হ্যাঁ, তাহলে সমযোজী বন্ধনের মূল বৈশিষ্ট্যটা কি? সহজে বলো তো। যেখানে একজন বলো। হ্যাঁ, ভেরি গুড। ইলেকট্রন শেয়ারিং করবে। ইলেকট্রন শেয়ারিং কেন করতে হবে? নিকটতম, হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করবে এবং স্থিতিশীল অবস্থায় আসবে। এই বেসিক বিষয়গুলো হয়তো অনেকে পারো। হ্যাঁ, আমরা ওখান থেকে শুরু করছি। তাহলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন নিয়ে আমি আগের ক্লাসে দেখাইছি। তাহলে যেমন ধরো হাইড্রোজেন, এখানে একই মৌলের দুইটা পরমাণু মিলে সমযোজী বন্ধন গঠন করে। যেমন একটা হাইড্রোজেন, আমি যদি এখানে লিখি একটা হাইড্রোজেন ডট, এগুলোকে বলা হয় ডট ক্রস ডায়াগ্রাম। এরপরে দেখো ক্রস দিলাম, তাহলে এই ক্রস দ্বারা সেকেন্ড হাইড্রোজেনের ইলেকট্রনটা বোঝাচ্ছে, আর এই এই ডট দ্বারা কি বোঝাচ্ছে, মানে প্রথম হাইড্রোজেনের ইলেকট্রন। মানে দুইটা আধা হাইড্রোজেন পরমাণু বোঝানোর জন্য আমি ডট ক্রস দিলাম। তুমি দুইটা ডট দিয়ে করতে পারবা পরীক্ষায়, কোনো প্রবলেম হবে না, মনে থাকবে। দেখো এরপরে, তাহলে যখন এই যে এইটার ইলেকট্রন এটার ইলেকট্রন, তাহলে দুইটা ইলেকট্রন হয়ে এটা নিকটতম হিলিয়াম গ্যাসের বিন্যাস অর্জন করবে। হিলিয়াম গ্যাসের সর্বোচ্চ স্তরে ইলেকট্রন কয়টা থাকে? দুইটা থাকে, তাই না? দেখো এইভাবে ইলেকট্রন শেয়ারিংটা হবে। এখানে বোর্ড দেখাচ্ছে, এখানে তো দেখাচ্ছে। এই যে এখানে মাঝখানে একটা দেখা যাচ্ছে না, দুইটা বৃত্তের মাঝখানের অংশ, যেটা মানে ইন্টারসেকশন আর কি, তোমাদের গাণিতিক ভাষায় যেটা বলো, এই যে ইন্টারসেকশন যে অংশে এখানে দেখা যাচ্ছে এই একটা ডট ক্রস, অর্থাৎ দুইটা ইলেকট্রন। মূলত ওই দুইটা ইলেকট্রনই হচ্ছে কি, বন্ধনে অংশগ্রহণ করছে, সেজন্য এগুলোকে বন্ধন জোড় ইলেকট্রনও বলা হয়। এগুলোর একটা নাম কি? বন্ধন জোড় ইলেকট্রন। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখা যায়? একজন বলো। হ্যাঁ, এই যে দেখেন, আগে আমাকে সাউন্ড দিবা কেমন? আমি কথা বলার পরে কথাটা মিনিমাম 6 সেকেন্ড লাগবে তোমাদের কানে পৌঁছাতে।
কারণ আমার কথাগুলো স্যাটেলাইটে সার্ভারে পৌঁছবে, তারপর তোমাদের তোমাদের রিপ্লাই আবার এখানে 2 এক সেকেন্ড একটু লিখে যায়। বন্ধন জোড় ইলেকট্রন, তাহলে এই যে এই ইলেকট্রন জোড়া এটা কোন হাইড্রোজেনের? উভয় হাইড্রোজেনের। হ্যাঁ, এটা ভাগাভাগি করে এই বন্ধন অংশ নেব। তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি, তাহলে H বন্ড, তাহলে এই যে এই দুইটা ইলেকট্রন এগুলো পরিবর্তিত, একটা কি লিখছে এখানে, একটা বন্ধন লিখছি না, এটা দেখা যায় বন্ধনটা। তাহলে দেখো এখানে এই একটা বন্ধন এর অর্থ হচ্ছে এখানে কয়টা ইলেকট্রন ইনভলভ আছে? কয়টা ইলেকট্রন আছে এখানে? দুইটা ইলেকট্রন আছে না? হ্যাঁ, মানে একটা বন্ধন বলতে বোঝায় এই যে একটা বন্ধন দুইটা ইলেকট্রন। তাহলে এই বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রন গুলোকে বলা হয় কি? বন্ধন জোড় ইলেকট্রন। এটা লিখতে পারছো তোমরা? এটা লিখে নাও, আমি আরেকটা লিখি। যেমন ধরো NH3 নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে তিনটা হাইড্রোজেন ইলেকট্রন শেয়ারিং হবে। নাইট্রোজেনের সর্বশেষ স্তরে ইলেকট্রন কয়টা? নাইট্রোজেন প্রথম স্তরে কয়টা আছে? দুইটা। তারপর স্তরে কয়টা আছে? পাঁচটা ইলেকট্রন আছে না? কয়টা বলো? পাঁচটা। ভেরি গুড, কথা বলবা, কথা বললে কাছে আসলে মনে হয়। তাহলে দেখো দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখন এদিকে হাইড্রোজেনের সাথে শেয়ার করবে। একটা হাইড্রোজেন এদিকে, একটা হাইড্রোজেন এদিকে, আরেকটা হাইড্রোজেন। তাহলে দেখো এদিকে এটার সাথে এটা শেয়ারিং হবে, এদিকে এইভাবে শেয়ারিং হবে, এদিকে এইভাবে শেয়ারিং হবে। তাহলে এই শেয়ারিং জোড় কয়টা? তিনটা। ভেরি গুড। তাহলে এগুলো হচ্ছে বন্ধন জোড়। আর শেয়ার করে না এরকম কয়টা আছে? এই এগুলো হচ্ছে কি? বন্ধনে অংশগ্রহণ করে না, এগুলো হচ্ছে কি? মুক্ত জোড়। এগুলোর নাম কি বলছি? মুক্ত জোড়। যে ইলেকট্রন জোড় বন্ধনে অংশগ্রহণ করে না, তাদেরকে মুক্ত জোড় বলা হয়। এখন এগুলো যখন যুক্ত হয়ে যাবে মানে শেয়ার করে, তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি। আমরা সাধারণত লিখতে হলে এগুলা আমরা এভাবে লিখতে পারি, এটা এভাবে লিখতে পারি। এখানে একটা হাইড্রোজেন, এভাবে একটা, একটা হাইড্রোজেন। তাহলে দেখো এক জোড়, দুই জোড়, তিন জোড়। তাহলে অ্যামোনিয়া হচ্ছে বন্ধন জোড় হচ্ছে তিনটা, আর মুক্ত জোড় হচ্ছে কত? একটা। কথা মনে থাকবে? হ্যাঁ, একটা। এই যে মুক্ত জোড় একটা, একটা মানে এখানে জোড় কথাটা যখন বলবো তখন ধরে নিতে হবে দুইটা ইলেকট্রন, কারণ দুইটা মিলে এক জোড় হয়, এটা তো আমরা জানি, তাই না? এক জোড়া জুতা বলি আমরা। হ্যাঁ, তাহলে তাহলে এক জোড়া বলতে দুইটা। তাহলে মুক্ত জোড় একটি, এর অর্থ হচ্ছে দুইটা ইলেকট্রন মুক্ত আছে। আর বন্ধন জোড় তিনটা বলতে এখানে ছয়টা ইলেকট্রন আছে বন্ধনে। তো বিষয়টি ক্লিয়ার? হ্যাঁ, এগুলোতে প্রশ্ন একটু ডিপ হয় তোমাদের, বন্ধন জোড় মুক্ত জোড় কিভাবে গঠিত হয় এই বিষয়গুলি যেগুলো রিডিং করে বোঝা যায় এগুলো তোমরা করে নিবা। আমি যেগুলো একটু এক্সপ্লেন করার ওইগুলি মূলত আলোচনা করি। যেমন H2O, হ্যাঁ দেখা যাচ্ছে?
কোনো প্রবলেম? প্রবলেম হলে আমাকে বলবা। আচ্ছা, H2O দেখা যাচ্ছে? এটা পানি। হ্যাঁ, এদিকে লিখি। এদিকে দেখা যাচ্ছে? আচ্ছা, এদিকে মনে হয় একটু প্রবলেম না হোক। তাহলে H2 এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ারিং করবে। তাহলে অক্সিজেন, আমি অক্সিজেন লিখলাম, অক্সিজেন দুইটা ইলেকট্রন আছে, তারপরে স্তর কয়টা আছে? মোট 8টা না? তাহলে প্রথমে দুইটা থাকলে পরের স্তরে কয়টা থাকবে? 6টা ইলেকট্রন থাকবে। 6টা ইলেকট্রন থাকলে এটা আমি এগুলো লিখছি, এগুলো লিখছি। হ্যাঁ, তাহলে কয়টা আছে? 4টা। এখানে একটা লিখছি, এখানে একটা লিখছি। তাহলে 6টা হয়েছে না? দেখো, এদিকে 8টা হাইড্রোজেন সাথে আমরা এভাবে লিখছি, একসাথে লিখলাম, এভাবে লিখছি। দেখো, তা হাইড্রোজেন সাথে দুইটা শেয়ার করছে। হ্যাঁ, তাহলে দেখো এখানে এখানে বন্ধন জোড়, এখানে একটা, এখানে একটা, তাহলে বন্ধন জোড় কয়টা এখানে? ভেরি গুড। তাহলে মুক্ত জোড় কয়টা পানির অণুতে? এখানে এক জোড়া, এখানে এক জোড়া, মোট কয় জোড়া? মুক্ত জোড় কয়টি? দুইটি মুক্ত জোড়, তার মানে 4টা ইলেকট্রন মুক্ত আছে আর কি। বুঝতে পারছো? তাহলে পানির অণুতে বন্ধন জোড় আছে দুইটি, মুক্ত জোড় আছে দুইটি। হ্যাঁ, বুঝতে পারছো কিনা? আচ্ছা, আচ্ছা, আমি তিনটা বুঝাইছি। হ্যাঁ, হাইড্রোজেন বুঝাইছি, তারপরে পানি বুঝাইছি, আর অ্যামোনিয়া বুঝাইছি, তাই না? এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? প্রশ্ন প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা আরেকটা বিষয় দিকে যাচ্ছি, আরেকটা বিষয়, এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করো, কোনো কিছু আমাদের সাথে আমাদের জিজ্ঞেস করো, কোনো প্রবলেম না। আমাদের না করে আমরা স্কুলে একটা ক্লাসে চলে আসছি, কোনো প্রবলেম নাই। তাহলে বৈশিষ্ট্য কি? সমযোজী যৌগ সমূহ সাধারণত কি থাকে? তরল বা গ্যাসীয় অবস্থায় থাকে। আর সমযোজী বন্ধন, এটা আণবিক বন্ধন অপেক্ষা একটু কি থাকে? দুর্বল থাকে। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি থাকে? কম থাকে। আর এগুলা পোলার দ্রাবকে দ্রবীভূত হয় না। মনে থাকবে এটা কি কি বলছি? বলো দেখি আমার সাথে সাথে, মুখে মুখে বলো দেখি। সমযোগী কয়টা বৈশিষ্ট্য বলো দেখি। প্রধান হচ্ছে কি? গুড। তারপর সবাই বলো, একসাথে বলো। তারপর আরেকটা বলো। হ্যাঁ, সমযোগী, হ্যাঁ, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম কম থাকে। এগুলো সাধারণত অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। আর এদের, হ্যাঁ, এদের মধ্যে কি থাকে? ওই কাছাকাছি অনেকগুলো অণু একসঙ্গে, যেমন কার্বন ডাই অক্সাইড। আমি লিখি, যেমন একজন একটা কথা বলছো, ভ্যান্ডার ওয়ালস, একটা কথা বলছো না একজনে? কে বলছো বলো দেখি? ভ্যান্ডার ওয়ালস একটা কথা বলছো না? ভ্যান্ডার ওয়ালস। ভ্যান্ডার ওয়ালস বল কি? দেখি বলো দেখি। হ্যাঁ, জোরে বলো। মনে করো কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, বলো। কার্বন ডাই অক্সাইডের, কার্বন ডাই অক্সাইড মনে করো একটা সমযোজী যৌগ। তাহলে কার্বন ডাই অক্সাইডের অণু একসঙ্গে যদি অনেকগুলো অণু থাকে, মনে করো এখানে অনেকগুলো অণু থাকবে, কার্বন ডাই অক্সাইড অণুগুলো কি এমনি এমনি চলে যাবে নাকি পাশাপাশি অবস্থান করবে?
পাশাপাশি অবস্থান করবে না, দূরে দূরে এভাবে অবস্থান করবে কি? মানে কার্বন ডাই অক্সাইড বায়ু অপেক্ষা কি ভারী, মনে থাকবে? তাহলে এগুলো পাত্রের মধ্যে, এগুলো মনে করে এগুলো সব কার্বন ডাই অক্সাইড অণু। তাহলে এই যে একটা অণু আরেকটা অণু কাছাকাছি কেমনে থাকে? মানে একটা অণু আরেকটা অণু কাছাকাছি থাকার জন্য যে একটা দুর্বল আকর্ষণ শক্তি কাজ করে, হ্যাঁ, ওগুলোকে বলা হয় কি ভ্যান ডার ওয়ালস বন্ড। যেমন কার্বন ডাই অক্সাইড আমি এভাবে লিখি, এবার অনেকগুলো লিখি কার্বন ডাই অক্সাইড সি, এইভাবে লিখছি গার্ডেন, এইভাবে লিখছি সি, ও এইভাবে লিখছি, তারপর এখানে আরেকটা লিখছি, এখানে দেখা যায়, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো এখানে অনেকগুলো কার্বন ডাই অক্সাইড অণু, এক দুই তিন চার, এগুলো পাশাপাশি আছে না? এগুলো পাশাপাশি আছে না? হ্যাঁ, পাশাপাশি কেন থাকে? কারণ এদের মধ্যে যদি কোনো সরাসরি কোনো বন্ড নাই, কিন্তু দুর্বল একটা আকর্ষণ শক্তি কাজ করে বলে একটা অণু আরেকটা অণুর কাছাকাছি অবস্থান করে। এই কাছাকাছি অবস্থান করার জন্য যে আকর্ষণ বল কাজ করে সমযোজী যৌগের মধ্যে, ওটার নাম হচ্ছে কি ভ্যান ডার ওয়ালস বল। মনে থাকবে? হ্যাঁ, বিষয়টা ক্লিয়ার হয়েছে? অনেকে অনেকে করে কি পরীক্ষার খাতায় ওই যে আইনিক যৌগ আছে না, ওখানে ভ্যান ডার ওয়ালস বল লাগাই দেয়, বুঝছো কিনা? তাহলে এটা মানে কোনো বন্ধন নাই, কিন্তু পাশাপাশি একটা দুর্বল আকর্ষণ শক্তির কারণে অবস্থান করবে, ওটার নাম হচ্ছে কি সমযোজীর ক্ষেত্রেই ঘটে। তো পানির ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস লিখবে না, পানির ক্ষেত্রে অন্য একটা বন্ধন কাজ করে, নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধন। কেমন? তোমরা পানি উদাহরণ দিয়ে বুঝতে পারবে। তাহলে যখন বাষ্প অবস্থায় হবে, আমরা যখন হিট দিব, তখন অণুগুলো চলাচল বেড়ে যাবে, বেড়ে গেলে একটা থেকে আরেকটা দূরে চলে যাবে, তখন এই ভ্যান ডার ওয়ালস বলটা ক্রস করে চলে যাবে, করে চলে যাবে। এরপরে আমরা আটটা বলবো, দ্রাব্যতা। দ্রাব্যতাটা কি? মানে ধরো এটা বিকার, এরকম একটা কি বিকার, বিকারের মধ্যে কি আছে কতগুলো? মনে করো পানি আছে, এখানে যে আমি কিছু সোডিয়াম ক্লোরাইড ঢেলে দিই, অল্প পরিমাণে সোডিয়াম ক্লোরাইড ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করি, তাহলে লবণগুলো কি দেখা যাবে? দেখা যাবে কিনা বলো তো দেখি কেউ। সোডিয়াম ক্লোরাইড যদি ঢেলে দিই, লবণগুলো দেখা যাবে? হ্যাঁ, পানিতে দ্রবীভূত হয়ে যাবে। হ্যাঁ, দ্রবীভূত হয়ে যাবে, এর অর্থ হচ্ছে কি এগুলো অদৃশ্য হয়ে যাবে, মানে সোডিয়াম ক্লোরাইড এগুলো আর ফিজিক্যালি দেখা যাবে না, অর্থাৎ এগুলো পানির অণুর ভিতরে ঢুকে গেছে, যে কারণে এগুলো আর দেখা যায় না। ওইটাই হচ্ছে কি দ্রবণীয়তা, মানে দ্রবীভূত হয়েছে বলা হয় আর কি। যখন পানিতে ঢুকে যায় আর দেখা অদৃশ্য হয়ে যায়, তখন বলা হয় কি এই সোডিয়াম ক্লোরাইড লবণটি পানিতে দ্রবীভূত হয়েছে। এখন দ্রবীভূত কেমনে হয়? মনে করো পানি হচ্ছে পোলার অণু, পোলারিটি কি? পোলারিটি বিষয়টা কি? এটির সঙ্গে একই অণুতে যদি ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ থাকে, তখন ওই অণুকে বলা হবে পোলার অণু এবং ওই বৈশিষ্ট্যকে বলা হবে পোলারিটি। দেখো আমার লেখা কি দেখা যায়?
দেখা যাচ্ছে লেখা? একজন বলো। এখানে আমি কি লিখছি বলা যায় কিনা? এটার নাম কি? এটা ছোট্ট করে ডেল্টা, এরকম একটা ডেল্টা আছে, আমার এইরকম পাশের একটা ডেল্টা আছে। এটা ডেল্টা লিখছি, এটা প্লাস, তাহলে এটার নাম হচ্ছে কি? ডেল্টা প্লাস। কি বলছি? ডেল্টা প্লাস বা পজিটিভ। এর অর্থ হচ্ছে আংশিক ধনাত্মক চার্জ। কারণ এখানে যে বন্ধনে যে ইলেকট্রন আছে, ওই দুইটা ইলেকট্রন অক্সিজেন দিকে আকৃষ্ট হয়ে যায়, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের বেশি, সেজন্য ইলেকট্রনটা এদিকে মুভ করে থাকে। ইলেকট্রন পাওয়ার ডেনসিটি এদিকে বেশি, অক্সিজেন দিকে বেশি, সেজন্য আংশিক ঋণাত্মক চার্জ ধারণ করে। আর এখান থেকে ঋণাত্মক কমে যায়, সেজন্য ডেল্টা প্লাস লেখা হয়। এর অর্থ হচ্ছে ডেল্টা প্লাস অর্থ হচ্ছে আংশিক ধনাত্মক চার্জ, আর ডেল্টা মাইনাস অর্থ কি বলছি? আংশিক ঋণাত্মক চার্জ। কেমন? বুঝতে পারছো কিনা? তাহলে হ্যাঁ, তাহলে পোলারিটি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এই যে মানে একটা অণু, পানির অণুকে আমরা যদি ভেঙে লিখি এভাবে দেখা যায়, এভাবে লিখছি, তাহলে একই অণুতে দেখা যাচ্ছে একদিকে মাইনাস আর এদিকে কি প্লাস, অর্থাৎ একই সঙ্গে দুই ধরনের চার্জ দেখা যায়, ধনাত্মক এবং ঋণাত্মক। আর এগুলো হচ্ছে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক। এই অবস্থায় যখন থাকে তখন অণুকে বলা হয় পোলার অণু, এবং ওই বৈশিষ্ট্যকে বলা হয় কি? পোলারিটি। তাহলে পোলারিটির বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, পোলারিটি। হ্যাঁ, এবং ওই অণুটিকে বলা হবে পোলার অণু। আর পানি যেহেতু দ্রাবক, সুতরাং পানি হচ্ছে একটি পোলার দ্রাবক। কেমন? আচ্ছা, তাহলে পোলারিটির কারণে আয়নিক যৌগসমূহ দ্রবীভূত হয়। কেন দ্রবীভূত হয় দেখো, NaCl মানে সোডিয়াম ক্লোরাইড, এটাকে আমি যদি ভেঙে লিখি, এরকম করে লিখি, দেখো বন্ধন হয়ে গেলে লিখি NaCl, সোডিয়াম ক্লোরাইড একটা বন্ধনটা আমি এভাবে দেখাইলাম। এখন এটা যদি আমাদের পানিতে দ্রবীভূত হয়ে আয়ন উৎপন্ন করে, তাই না? ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে। তাহলে দেখো, তার মানে এখানে বন্ধনটা বানাতে হবে। আর এটা শক্তিশালী বন্ধন, আয়নিক বন্ধন শক্তিশালী, আমরা আগেই বলছি। তাহলে এটা কেমনে বানবে? যদি পানি আমরা পানিতে ফেলে দিই বা পানিতে ঢেলে দিই, লবণগুলো যদি মিক্সার করে দিই, তাহলে দেখো এই যে এখানে ধনাত্মক, এখানে চার্জ, এখানে মাইনাস চার্জ, এগুলো থাকে। তাহলে আবার এর পাশে পানির অণুতেও ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত থাকে, একটু আগে আমরা বলছিলাম। যেমন এখানে যে আমি অক্সিজেন চার্জ হচ্ছে কি নেগেটিভ, এরকম ডেল্টা মাইনাস, এভাবে লিখছি মনে হয়, ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস। আবার এদিকে লিখলাম, এখানে ডেল্টা মাইনাস লিখলাম। দেখো চারদিক থেকে এভাবে ঘিরে ঘেরাও করে রাখছে না? অর্থাৎ আয়নিক যৌগের ঋণাত্মক অংশ এবং পোলার অণুর ধনাত্মক অংশ পোলার অণুর ঋণাত্মক অংশকে আকৃষ্ট করে। পানির ঋণাত্মক অংশ অক্সিজেন, আবার ওই যে লবণের আয়নিক যৌগের ধনাত্মক অংশ সোডিয়াম, তাহলে পরস্পর কাছাকাছি একটাকে একটাকে কি করে? আকর্ষণ করে। এদিকে যত যত জোরে আকর্ষণ করবে, এই বন্ধনটা তত লুজ হয়ে যাবে। এভাবে করে আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে পানিতে এইভাবে আবদ্ধ হয়ে পড়ে। তাহলে ক্লোরিনটা যাবে এইভাবে করে, হাইড্রোজেন প্লাস ডেল্টা প্লাস, তাহলে এটা এদিকে ডেল্টা প্লাসটা এদিকে থাকবে, কারণ এখানে ঋণাত্মক, এখানে কি ধনাত্মক, কাছাকাছি ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস।
তাহলে এখানেও আবার লিখতে পারি আমরা ডেল্টা প্লাস, আবার লিখতে পারি ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস, এদিকেও থাকবে। তোমরা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছ? দ্রবীভূত হয়ে গেছে না আবার? দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, তাহলে কি, হ্যাঁ কিভাবে দ্রবীভূত হয় ব্যাপারটা ইন্টারেস্টিং না? অর্থাৎ এখানে যে পোলার অণুর সাথে আয়নিক যৌগের এই ঋণাত্মক বা ধনাত্মক প্রান্তে বিপরীত প্রান্তের সাথে আকর্ষণটা এরপর জোরালো হয়, ওই যে আয়নিক বন্ধনটা বিচ্ছিন্ন হয়ে যায়। আর আয়নিক বন্ধনটা যদি বিচ্ছিন্ন করতে না পারে তাহলে ওইটা দ্রবীভূত হবে না। বুঝে গেছে ভাই? তাহলে এইভাবে পোলার অণুতে কিভাবে দ্রবীভূত হয় আয়নিক যৌগের সমূহ আমরা এতক্ষণ ধরে সেটা দেখাইলাম। আর পোলারিটি কি সেটাও দেখাইছি। পানির পোলারিটি আমি একটু আগে দেখাইছি। পানির পোলারিটি এরকম তোমাদের বইতে এরকম আছে, মনে করো এভাবে দেওয়া আছে, তাই না? এভাবে দেওয়া আছে না, হাইড্রোজেনকে এভাবে দেওয়া আছে। দেখেন এখানে কিন্তু হাইড্রোজেন দুটো একটু অ্যাঙ্গেল করে দেওয়া আছে, এরকম একটা ছোট অ্যাঙ্গেল আছে এখানে 104.5 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা। এই অ্যাঙ্গেলটা মান কত বলছি? সহজে বলো, তাড়াতাড়ি বলো, যেটা একদম বলো। ভেরি গুড। কারণ এই যে দেখেন এখানে ওই যে আমি দেখাইছিলাম মুক্ত জুড়ি ইলেকট্রন দেখাইছিলাম না একটু আগে? হ্যাঁ, তাহলে এই যে মুক্ত জোড় পরস্পরকে রিপালস করবে, রিপালস করবে। রিপালস করে এখানেও কতগুলো ইলেকট্রন আছে না? এখানেও কতগুলো ইলেকট্রন আছে, এখানে এক জোড়া আছে, এখানে এক জোড়া আছে, তাহলে এখানে দুই জোড়া আছে। তাহলে এগুলোর রিপালশন বা বিকর্ষণটা একটু বেশি। সেজন্য এটা এদিকে এভাবে না থেকে এদিকে ধাক্কা দিয়ে একটু নিচে নামা দিয়ে, যে কারণে 105 ডিগ্রি অ্যাঙ্গেলটা সৃষ্টি হয়। ব্যাপারটা ক্লিয়ার? বুঝতে পারছি? হ্যাঁ, ক্লিয়ার বুঝে গেছে না? তাহলে আমি পানি প্রায় কথা বললাম। আরেকটা বিষয়, আমরা আরেকটা বিষয় পড়ি। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ? হ্যালো? আচ্ছা, এখানে কান ডিস্টার্ব করছিল আমার। আচ্ছা ঠিক আছে। না আমরা এখানে অটো পাওয়ার আছে তো, ওর সাথে আছে কান চলে যাবো না আমরা, চলে আসছি। আচ্ছা যা হোক, আমরা আজকে একটা বিষয় পড়বো, ধাতব বন্ধন। এটা আমাদের লাস্ট। মেটালিক বন্ড, যেমন এক টুকরা লোহা, লোহার মধ্যে অনেকগুলা পরমাণু আছে না? এক টুকরা লোহার মধ্যে আছে কিনা বলো তো? তাহলে অনেকগুলো পরমাণু একসঙ্গে কিভাবে থাকে? নিশ্চয়ই একটা আকর্ষণ বল কাজ করে। যে আকর্ষণ বলের কারণে এক খণ্ড ধাতুর মধ্যে অনেকগুলি পরমাণু একসঙ্গে অবস্থান করতে পারে। হ্যাঁ, they can exist togetherly by the force which is called metallic bond। যে ফোর্সের কারণে বা বন্ধনের কারণে এক খণ্ড ধাতুর মধ্যে অনেকগুলো পরমাণু একসঙ্গে অবস্থান করতে পারে, আমি ঠিক কি বলে বলছি? এই বন্ধনকে দেখো, তাহলে অনেকগুলো যদি পরমাণু থাকে অনেকগুলো নিউক্লিয়াস থাকবে না? অনেকগুলো নিউক্লিয়াস থাকবে। আচ্ছা, ধাতব বন্ডের মধ্যে মনে করো এটা একটা নিউক্লিয়াস, এটা একটা শক্তি স্তর, এখানে শক্তি স্তর, এখানে শক্তি স্তর। হ্যাঁ, সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রনটা একটু দুর্বল ভাবে আবদ্ধ থাকে। এটা কি কিভাবে বলছি? দুর্বল ভাবে। মনে করো পিছনের বেঞ্চের স্টুডেন্ট যারা, তারা কিন্তু একটু এদিকে দিকে তাকায় দুষ্টামি করে, এরকম করে না? কারণ এরা স্যার থেকে অনেক দূরে, যে কারণে অনেকে কি হয়ে যায়, পিছন তারা যদি আসা দাওয়া করে স্যার টেরও পায় না, এরকম হয়ে থাকে না? ওইসব তোমরা না অন্য ক্লাসে গুলো করে আর কি, তাই না?
এরকম হয় কিনা? সবচেয়ে যেটা দূরে তার সাথে স্যারের আকর্ষণটা কি কম থাকবে, স্যারের যে পড়ার যে একটা বন্ড ওর থেকে সে একটু দূরে থাকে, পিছিয়ে থাকবে, যে কারণে সে পিছনে মুভ করতে পারে। তাহলে সর্বশেষ এটা দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে সর্বশেষ ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে অনেক দূরে, সেজন্য এটা লুজলি বাউন্ডেড, একদম হালকা ভাবে থাকে, সেজন্য সহজে সেই ইলেকট্রনটা কি করে মুভ করতে পারে। যখন ইলেকট্রনটা চলে যায়, একটা ইলেকট্রন চলে যায়, তখন এখানে কোন ধরনের চার্জ সৃষ্টি হবে? ধনাত্মক চার্জ সৃষ্টি হবে। পরমাণু তখন কি হয়ে যায়? ক্যাটায়ন বা ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। তখন ওগুলোকে বলা হয় কি অ্যাটমিক কোর বা পারমাণবিক শ্বাস বলে এগুলাকে। এই যে আমি এখানে দেখাইছি প্লাস চিহ্ন দ্বারা। হ্যাঁ, তাহলে সর্বশেষ ইলেকট্রনটা মুভমেন্ট করতে পারে। এটা তখন আর একটা নিউক্লিয়াসের প্রতি আবদ্ধ থাকে না, ফ্রিলি একবারে ইচ্ছা মতো